দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির বিশেষ অনুষ্ঠান গ্যাস সংকট সম্ভাবনা ও তিতাসের কার্যক্রম অনুষ্ঠানে। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তিতাসের গ্যাসের বিভিন্ন ধরনের কার্যক্রমকে তুলে ধরব শিল্প কারখানায় গ্যাসের কতটুকু সমস্যার সমাধান করতে পারছে তিতাস, এছাড়া নগরীর বিভিন্ন জায়গায় গ্যাসের কতটুকু সমস্যা রয়েছে, এছাড়া মানুষের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে তিতাস গ্যাসের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আমাদের আমন্ত্রিত অতিথির সাথে সে বিষয়ে কথা বলব। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আছেন প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উনি দায়িত্ব পালন করছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যোগদানের জন্য। ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার কাছে আসবো যে আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করছেন এবং অনেক ধরনের চাপ আপনার কাছে থাকে। চাপ বলতে যেটাতে বোঝাতে চাই যে বর্তমান তো বিশ্বজুড়েই জ্বালানি বিশেষ করে গ্যাসের সংকট চলছে, মানে এই পরিস্থিতি আসলে তিতাস কিভাবে মোকাবেলা করছে? বিজয়ের মাস ডিসেম্বর, আমি সর্বপ্রথমে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং একই সাথে স্মরণ করছি 15ই আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের যে সদস্যগণ শাহাদাত বরণ করেছেন তাদেরকে। আমি স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে। একই সাথে জাতীয় চার নেতাকেও আমি স্মরণ করছি। আমি সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আপনি যে প্রশ্নটা করলেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি পেট্রোবাংলার একটা কোম্পানি, এবং পেট্রোবাংলার মোট 13টি কোম্পানি আছে। এর মধ্যে 6টি কোম্পানি হলো ডিস্ট্রিবিউশন, গ্যাস ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন এলাকায়। তিতাস ঢাকা এবং ঢাকা আশেপাশে এলাকায় ডিস্ট্রিবিউশন করে গ্যাস। আর প্রোডাকশন কোম্পানিও আছে, এক্সপ্লোরেশন কোম্পানি আছে, 2টা মানে কোল গ্যাস কোম্পানি আছে, মধ্যপাড়া খনিজ গ্রানাইট কোম্পানি আছে, জিটিসিএল আছে আরেকটা কোম্পানি যে গ্যাস ট্রান্সমিশন করে। এরকম 13টা কোম্পানি আছে। তিতাস গ্যাস একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি 6টার মধ্যে একটা, এবং এই 6টার মধ্যে বৃহত্তম কোম্পানি তিতাস। বাকি 5টা যতটুকু গ্যাসটা ইউজ করে ডিস্ট্রিবিউশন করে, তিতাস তার চেয়ে বেশি করে। মোটামুটি হিসাব অনুযায়ী 60% গ্যাস তিতাস ডিস্ট্রিবিউশন করে, বাকি 40% অন্য 5টা ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিস্ট্রিবিউট করে। পেট্রোবাংলা আসলে মালিক হলো গ্যাসের। পেট্রোবাংলা গ্যাস বাইরের থেকে আনে, যেটা লাগে এলএনজি, আপনারা জানেন এলএনজি আকারে আনে, প্লাস দেশীয় গ্যাস যেটা প্রোডাকশন হয় সেটা মিলিয়ে আমরা গ্যাসগুলো ডিস্ট্রিবিউশন করে থাকি। এবং পেট্রোবাংলা মানে অ্যালোকেশন দেয় যে তিতাসের জন্য এত মিলিয়ন ঘনফুট, জালালাবাদের এত, কর্ণফুলীর এত, পশ্চিমাঞ্চলের এত, সুন্দরবন, এরকমভাবে অ্যালোকেশন দেয়। সেই অনুযায়ী আমরা আমাদের গ্রাহক যে আছে, আমাদের তিতাসের প্লাস 28 লক্ষ বার্নার আছে, 28 লক্ষ ডোমেস্টিক, প্লাস আপনার অ্যাবাউট 20,000 ইন্ডাস্ট্রি, ক্যাপটিভ, সিএনজি, কমার্শিয়াল মিলে আছে বিভিন্ন শ্রেণীর। তো আমাদের এলাকা আপনি জানেন যে তিতাসের যে ফ্রান্সেজ এলাকা পুরো ঢাকা শহর, নারায়ণগঞ্জ ডিভিশন, ওইদিকে নারায়ণগঞ্জ থেকে আপনার সোনারগাঁ বলেন, তারপরে আপনার মুন্সিগঞ্জ বলেন, এদিকে নরসিংদী আছে, তারপরে আপনার কিশোরগঞ্জ, ভৈরব, ওইদিকে আমাদের মানিকগঞ্জ, গাজীপুর, তারপরে আপনার ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টোটাল এলাকা মানে যমুনার এপার পদ্মার এপার। তো এই বিশাল এলাকা আমাদের 13,200 কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন আছে। টোটাল এই ডিস্ট্রিবিউশন লাইনগুলোকে আমাদের মেনটেন্যান্স করতে হয়, অপারেট করতে হয়। এবং আমাদের যে প্রধান কাজ হলো গ্যাস ডিস্ট্রিবিউশন করা গ্রাহকের কাছে সুষ্ঠুভাবে এবং আনইন্টারাপ্টেডভাবে। আপনি এখন খেয়াল করছেন যে কিছুদিন হয় বা কয়েক মাস যে ইউক্রেন রাশিয়া যখন যুদ্ধ শুরু হলো তখন থেকে গ্যাসের যে গ্লোবাল মার্কেট প্রাইসটা অনেক বেড়ে গেল। পেট্রোবাংলা গ্যাস এলএনজি দুইভাবে আনে, এটা হলো লং টার্ম কন্ট্রাক্ট, আর কিছু গ্যাস আনে স্পট মার্কেট থেকে কিনে।
যেহেতু গ্যাসের দাম গ্লোবালে অনেক বেড়ে গেছে, স্পট মার্কেট থেকে যে গ্যাসটা আনতো সেই গ্যাসটা আপাতত আনতে পারছে না, স্থগিত আছে। কিন্তু লং টার্মের কিন্তু গ্যাসটা আসতেছে। মোটামুটি আমাদের দেশে যে লোকাল গ্যাস প্রোডাকশন হয় ফিল্ডগুলো থেকে বাংলাদেশের অ্যাবাউট 2300 মিলিয়ন ঘনফুট পার ডে। আর স্পট মার্কেট ছাড়া যেটা স্পট মানে লং টার্ম আনতো এখানে প্রায় 400 থেকে 450 মিলিয়ন গ্যাস। তাহলে 400 আর 2300 ধরেন প্রায় 2700 মিলিয়ন গ্যাস এখন আমরা মানে 6টা কোম্পানি ডিস্ট্রিবিউশন করতেছি। তো এর মধ্যে আমার যতটুকু অ্যালোকেশন সেই অ্যালোকেশন অনুযায়ী আমি গ্রাহকদের দিয়ে থাকি। এই যে প্রায় 400 মিলিয়ন গ্যাস কাট হলো 350 400, সেই কাটটা কিন্তু আমার উপরও ইম্প্যাক্ট করেছে। এই জন্য সব জায়গায় একটু মানে স্বল্প চাপ থাকতেছে। ঢাকা শহরে অনেক জায়গায় গ্যাসের চাপ থাকে না, অনেক জায়গায় হয়তো সকালে গ্যাস পাওয়া যায়, বিকালে গ্যাস পাওয়া, দুপুরে গ্যাস থাকে না। এই যে আপনার যে টাইমটা হয় মানে একটা সেই দুপুরে মানুষ সবাই রান্নাবাড়া করে, এই জন্য ওই গ্যাসের চাপটা মানে বেশি গ্যাস ইউজ হয়। তাহলে আমরা এইভাবে বলতে পারি এই যে 400 মিলিয়ন গ্যাসের যে চাপটা, এটা আপনারা যেহেতু 27 মিলিয়ন আমাদের চাহিদা, তো আপনারা এইটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করছেন, হয়তো কোনো জায়গায় একটু কম দিয়ে বা কোনো জায়গায় একটু ব্যালেন্স করা, আমরা কি এভাবে বলতে পারি? না, কম দিয়ে বেশি দিয়ে না, আসলে গ্যাসটা তো একটা নেটওয়ার্কের মধ্যে থাকে। তো যার যত ডিস্টেন্স বেশি মানে সোর্স পয়েন্ট থেকে জি, যত ডিস্টেন্স বেশি সে বেশি দূরে যে থাকে সে নর্মালি কম পায়, কম্পারেটিভলি কম পায়। তো একটা আপনি একটু খবর দিচ্ছে, এই মাস থেকে একটু গ্যাস বেড়েছে, প্রায় 70-80 মিলিয়ন গ্যাস বেড়েছে। ওই যে আমাদের বিবিএন একটা ওয়েল রিপেয়ারে ছিল, ওইটা আসছে। আর একটা ফিল্ড থেকে কিছু গ্যাস বেড়েছে, তাল্লু থেকে কিছু গ্যাস বেড়েছে। তাই না, এখন কিছুটা স্বর্ণের মধ্যে আসতেছে। 2025 সালের মধ্যে 618 মিলিয়ন গ্যাস এখানে অ্যাড হবে আমরা আশা করতেছি। তাহলে তো 400 মিলিয়ন গ্যাস, হ্যাঁ, 400 মিলিয়ন গ্যাস। তো না, ঘাটতি থাকতেছে না সেটা না, কিন্তু ডিমান্ড কিন্তু বাড়তেছে। ও, সেই সাথে ডিমান্ডও তো বাড়ছে। কিন্তু ডিমান্ড বাড়লেও আপনারা তো এরই মধ্যে আমরা যদি যতটুকু জেনেছি বিভিন্ন বাসা বাড়ি বা শিল্প কারখানা নতুন করে যেগুলো হচ্ছে সেগুলো তো গ্যাস দেয়া ব্যাপারে একটা বাড়তি সতর্কতার যেমন আছে, এবং অনেক নতুন বাড়িতেও গ্যাস লাইন নতুন করে সংযোগ হচ্ছে না, এরকমই গভর্নমেন্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে। জি জি জি, কোনো নতুন ডোমেস্টিক কানেকশন হবে না। শিল্প কারখানার ক্ষেত্রেও কি আর নতুন করে কখনো না, শিল্প কারখানার জন্য ওপেন আছে। যেহেতু এখন গ্যাসের একটু ক্রাইসিস, সেই জন্য একটু আমরা স্লো যাচ্ছে শিল্প কারখানাকে গ্যাস মানে নতুন সংযোগ দিতে। কারণ যারা এখন এক্সিস্টিং আছে তারাই গ্যাস পাচ্ছে না ঠিক মতো। নতুন যদি আরও দেওয়া হয় তাহলে তো সেক্ষেত্রে আরও সমস্যা হবে। আমরা যদি বলি এভাবে যে শিল্প কারখানা এরই মধ্যে যারা গ্যাসের সংযোগ নিয়ে তাদের উৎপাদন চালাচ্ছে, তো তাদের কিন্তু অনেক শিল্প কারখানা মালিকরা বলছে যে আগে যেভাবে করে গ্যাসের প্রেশারটা ছিল এখন সে তুলনায় অনেক কম, যার কারণে প্রোডাকশনের উপরে কিন্তু একটা বড় ধরনের বাধা সৃষ্টি হচ্ছে। তাহলে আপনি শিল্প কারখানার মালিকদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকবে কিনা যে আসলে তাদের এই সমস্যা কতদিন থাকবে এবং এটা থেকে সংকট মানে উদ্ধারের উপায় কি? এটা যেটা আপনি বলতেছেন যে এখন আমি প্রথমে বললাম যে এই যে 350 বা 400 মিলিয়ন গ্যাস আমরা আনতে পারতেছি না, সেই জন্য একটু স্বল্প চাপ বিরাজ করতেছে। এবং বললাম যে যদি গ্লোবাল মার্কেটে সহনীয় হয় তাহলে গভর্নমেন্ট চেষ্টা করতেছে ওইটাও যদি আনা যায়, যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যাতে থেমে না থাকে। আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে কি এই সমস্যার সমাধান হবে? আশা করা যাচ্ছে। আশা করি যদি আমাদের কিছু নতুন ওয়েল যেগুলো ওয়ার্কওভার আছে, যেটাও স্বল্প সময় ওয়ার্কওভারগুলো করা যায়, এগুলো করার পরে যদি কিছু গ্যাস বাড়ে, প্লাস যদি গ্লোবাল মার্কেটে কিছুটা দাম কমছে এখন শুনতেছি, যদি দামটা একটু সহনীয় হয় তাহলে মনে হয় এটা মানে আপনি যেটা বললেন গ্যাস আনবে সরকার। অবৈধ গ্যাস সংযোগ যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু আপনাদের একটা বড় ধরনের অপারেশনাল মুভমেন্ট আমরা দেখি, প্রচুর অবৈধ কানেকশন আপনারা বিচ্ছিন্ন করছেন, সেটা সাভার ঢাকা সহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে ফ্যাক্টরিতে যে লাইনগুলো গিয়েছে সেগুলোর ব্যাপারেও আপনারা পদক্ষেপ নিচ্ছেন। আমি ঠিক বলবো এই অপারেশনাল অবৈধ সংযোগ নিয়ে আমাদের দর্শকদের কিছু বলবেন, এবং কতটুকু শক্ত হচ্ছেন যারা এভাবে অবৈধ গ্যাস সংযোগ নিচ্ছে তাদের ব্যাপারে?
আমরা অবৈধের ব্যাপারে খুব জিরো টলারেন্স, নাম্বার ওয়ান। এখন আপনি যেটা বললেন, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, কারো ধরেন 2টা অনুমোদিত ছিল গ্যাসের লাইন, তারা ওইটাকে 10তলা বিল্ডিং করছে, তারা 10টা নিজেরা বাড়ায় নিয়ে গেছে। এটা অবৈধ। যেহেতু গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন নাই, আমরা দিতেছি না, তারা নিজেরাই নিচ্ছে, এটা কিন্তু অবৈধ। এমনভাবে আমরা টিম নামাচ্ছি এখন, 33টা থেকে 34টা টিম ঢাকা শহরে আছে। আমরা এই 34টা টিম এক এক এলাকায় নামিয়ে দিই। এক এক এলাকায় যখন তারা অভিযান করে, সবগুলা বাসাবাড়ি একসাথে অভিযান করে এবং অবৈধ যেগুলো আছে সেগুলো কেটে দেয় এবং তাদেরকে জরিমানা করা হয়। গভর্নমেন্টের একটা রুল আছে, আমাদের বিপণন নীতিমালা আছে, যে তাদেরকে জরিমানা করা হবে এবং যে 2টা বৈধ আছে সে 2টা বৈধ পাবে, তারপরে তার জরিমানা দিবে। এটা আমাদের বোর্ডে উঠবে, বোর্ড যদি পারমিশন দেয় তাহলে সে ওই 2টা পাবে, আর বাকিগুলো তো সব কাটা যাবে। তো এইভাবে আমরা কাজ করেছি। কিন্তু এখান আপনি যেটা বলছেন, আমরা কিন্তু অনেক অবৈধ কাটতেছি, কিন্তু আগে প্রশ্ন ছিল যে অবৈধ আমি কাটার পরেও আবার সংযোগ দিয়ে দেব, পুনরায় সংযোগ। এটা যাতে না করতে পারে আমরা বিভিন্ন এলাকায় আমরা জনপ্রতিনিধি যারা আছে তাদের সাথে যোগাযোগ করতেছি, তাদের সহযোগিতা নিচ্ছি যে আপনার এলাকায় যদি আবার রিকানেকশন নেয় অবৈধ, তাহলে কিন্তু আপনার এলাকা বন্ধ করে দেবো আমি গ্যাস, এলাকাতে গ্যাস দিব না। কারণ আপনার জনপ্রতিনিধি, আপনাদেরকে সহযোগিতা করতে হবে। দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, সে টাকা দিবে না আর গ্যাস নেবে, এটা তো হইতে পারে না। এত ডলার দিয়ে আমরা গ্যাস কিনতে হচ্ছে। আমরা অনেক জায়গায় এটার সুফল পাচ্ছি। আপনি জানবেন যে কামরাঙ্গীর চর আমরা 1 মাস বন্ধ করে রেখেছিলাম, ওই এলাকায় প্রচুর অবৈধ ছিল। ওইখানে যত না আমার কাস্টমার তার চেয়ে বেশি ছিল অবৈধ। আমরা টোটাল এলাকা বন্ধ করে দিয়েছি, দেওয়ার পর সব অবৈধ আমরা উচ্ছেদ করছি। তারপর তারা এলাকা ওয়ার্ডে কমিটি করছে, কমিটির জনপ্রতিনিধি যারা আছে তারাই করছে, এবং বলছে যে ভবিষ্যতে যদি হয় তাহলে আপনারা আবার বন্ধ করে দেবেন। এরকমভাবে মুসলেখা নিচ্ছি। আমরা রূপগঞ্জের দিকে দেখেন, ওখানে প্রচুর অবৈধ ছিল, অবৈধ আমি টোটাল অবৈধ আমি বিচ্ছিন্ন করে ফেলছি। এখানে একটি প্রশ্ন আসে যে অবৈধ সংযোগের ক্ষেত্রে বাসাবাড়িতে বেশি অবৈধ সংযোগ লক্ষ্য করছেন নাকি ইন্ডাস্ট্রিগুলোতে বেশি অবৈধ সংযোগ লক্ষ্য করছেন? বাসাবাড়িতে যেমন ঢাকা শহর বাসাবাড়ি, কিছু কিছু যেন ঢাকার বাইরে যে সমস্ত পাইপলাইন আছে, আমি ইন্ডাস্ট্রিতে গ্যাস দেওয়ার জন্য নিছি, সেখান থেকে তারা ট্যাপিং করে গ্রামের পর গ্রাম নিয়ে গেছে এবং সেই গ্রামের পর গ্রাম নিয়ে তো মনে করেন 10 কিলোমিটার ভিতরে নিয়ে গেছে, 50,000 কাস্টমার এখানে অবৈধভাবে জ্বালাচ্ছে। সেগুলো আমরা বিচ্ছিন্ন করেছি। আপনি একটা তথ্য দিই, ছোটো একটা তথ্য। আমি জুলাই 2021 থেকে নভেম্বর এই পর্যন্ত, নভেম্বর 2022 পর্যন্ত আমি কতগুলা বিচ্ছিন্ন করেছি। এখানে অবৈধ ব্যবহারের জন্য 3,51,807টা বার্নার, যেটা ডাবল চুলা ছিল, বিচ্ছিন্ন করেছি। এবং আপনি দেখবেন যে ওই যে পাইপলাইন টেনে নিয়ে যায় তারপর যে অবৈধ নিত, এরকম পাইপলাইনে 435 কিলোমিটার পাইপলাইন আমরা অপসারণ করছি, অবৈধ পাইপলাইন, যাতে তারা আর না দিতে পারে। জুলাই থেকে কয় মাসের হিসাব? এটা জুলাই থেকে ধরেন, আমি জুলাই 2021 6 মাস, আর সরি 1 বছর, আর হলো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মানে 12 মাস আর 7 মাস, 19 মাস। ঠিক আছে, প্রায় 2 বছর, 19 মাস। আরো আছে, মানে আর আগেও ছিল, আমি সব তথ্য আনি নাই, এটা আমি তথ্যটা আনলাম। তো এখন 435 কিলোমিটার পাইপলাইন অপসারণ করেছি। এটা শুধু যারা বাসা বাড়িতে নিচ্ছে, পাইপলাইন টেনে নিচ্ছে, শুধু বাসা বাড়িতে 435 কিলোমিটার পাইপলাইন। জি। আর আপনার ইন্ডাস্ট্রি আমরা অবৈধ ব্যবহারের কারণে 475টা ইন্ডাস্ট্রি কেটেছি। ইন্ডাস্ট্রি বাণিজ্যিক 475টা ইন্ডাস্ট্রি, শুধু নট অনলি ইন্ডাস্ট্রি, শিল্প আছে, বাণিজ্য আছে, একটু মাঝখানে যোগ করতে চাই, 435 বললেন আপনি বাসা বাড়ি, এবং 435 হলো ইন্ডাস্ট্রি কিলোমিটার, 435 কিলোমিটার বললেন হচ্ছে আপনি অবৈধ অপসারণ করেছেন, এবং 475টি ইন্ডাস্ট্রিতে আপনি গ্যাস লাইন কেটেছেন। তাহলে আমরা যদি বলি যে টোটাল এই 19 মাসে কি পরিমাণ অবৈধভাবে গ্যাস মানে মানুষ ব্যবহার করতো, অর্থাৎ বাসাবাড়ি এবং ইন্ডাস্ট্রিতে কত, মানে এটার ইয়াটা কত? মানে আমরা অনেক হবে, আপনি দেখেন 3,51,000 যদি হয়, 3,51,000 যদি আপনার বার্নার হয়, তাহলে কত পরিমাণ গ্যাস, কত ঘনফুট হবে এটা মানে ইউজ হতো? আমি এরকম হিসাব করে অনেক হবে। আর প্লাস হলো 475টা ধরেন তারা হয় কেউ মিটার টেম্পারিং করছে, কেউ বাইপাস করছে, কেউ হয়তো এক্সট্রা ইউজ করছে, এরকম আর কি যেগুলো করছে। এই যে এদেরকে আপনার জরিমানার পাশাপাশি জরিমানা, কিছু জায়গায় মামলা হচ্ছে। হ্যাঁ, আমি সেটাই জানতে চাচ্ছি যে আমরা অনেক জায়গায় খবর পেয়েছি যে জরিমানাটা আপনারা করছেন, সেটা
মানে তারা খুব মানে হেলাফেলা করছে, কারণ তারা দেখা যাচ্ছে আবার পুনরায় যোগাযোগ নেওয়ার চেষ্টা করছে। মামলার কথা আমরা শুনেছি, এবং যেখানে মামলা করছেন সেই এলাকাগুলোতে একটা আলাদা প্রভাব পড়েছে এবং অবৈধ সংযোগ নেওয়া থেকে তারা বিরত থাকছে। তা আপনারা মানে যেটা বলবো যে ফাইন করা অর্থাৎ জরিমানা করাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি মামলা করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন অবৈধ সংযোগের এখন ব্যাপারে? জরিমানাটা বিপণন নীতিমালা আছে আমাদের, যেটা আমরা জরিমানা কিন্তু ইচ্ছা করলে অনেক টাকা করতে পারি না। নীতিমালা আছে কি কতটুকু সে যদি করে ইলিগাল করলে কতটুকু জরিমানা হতে পারে, সেই গভর্নমেন্টের একটা নীতিমালা আছে, সেই নীতিমালার জরিমানাটা হয়। হ্যাঁ, তারপরে মামলা হয় যে ভবিষ্যৎ যাতে না নিতে পারে বা রিপিটেডলি যদি কেউ করে যে তারে জরিমানা করেও থামানো যাচ্ছে না, সেক্ষেত্রে মামলা করা হয়। মামলাও করা হচ্ছে, মানে র্যান্ডম মামলা করা হচ্ছে। এবং যেখানে কিছু জায়গা আছে যেমন বিপজ্জনক, আমাদের আপনি দেখছেন অনেক সময় আমাদের লোকজন গিয়া কাজ করতে পারে না, হয় মায়েরও খায়, এমন অবস্থা হয়েছে, ফিরে আসতে হয়। মানে প্রচুর গ্রামের লোকজন আসা পরে হাজার হাজার লোক, আমাদের লোক এটা পারে না, পরে আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে পুলিশ নিয়ে ওই জায়গায় আবার আমরা অ্যাটাক করে আমরা কিন্তু এটা অবৈধ উচ্ছেদ করি, কোনোটা আমরা ছাড় দিতেছি না। এবং আপনি বেশি অবৈধ ছিল ওই এলাকায়, যেমন সোনারগাঁ, যে আমাদের একটা অফিস আছে সোনারগাঁ, রূপগঞ্জ, 2500 এই সমস্ত জায়গাগুলা মানে বেশি ছিল, ওইগুলো আমরা টোটালি এখন প্রায় কমপ্লিট করে ফেলছি। এবং ওইখানে আমরা কিছু কিছু সিসি ক্যামেরা লাগাই দিচ্ছি। মাননীয় উপদেষ্টা মহোদয় আইডিয়াটা ওনার, উনি সিসি ক্যামেরা যেখানে যেখানে ভালো প্লেস আছে, যেখানে যে কানেকশন দেয় সেই জায়গায় আমরা সিসি ক্যামেরা দিয়ে দিচ্ছি, যাতে কে করতেছে যেন বোঝা যায়। এবং অবৈধ উচ্ছেদের ব্যাপারে আমাদের যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং সার্বক্ষণিক এবং আমাদের সিনিয়র সেক্রেটারি স্যার, সে তো খুবই জিরো টলারেন্স, সে তো প্রতি মাসে আমাদেরকে জব্দি করতে কতগুলো অবৈধই করছি এবং কতগুলো আমরাই করছি, কোনো ধরনের মানে মানে কম্প্রোমাইজ যদি করা যাবে না, যে যত বড়ই হোক, যত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, হাজার কোটি টাকার মালিক হলে হোক, কোনো ধরনের ছাড় নাই। অবৈধ ইজ অবৈধ। এবং খুবই সহযোগিতা পাচ্ছি স্যারদের, এবং সহযোগিতা পাওয়াতে আমি কিন্তু অনেক কাজ করতে পারছি, কিন্তু কোনো দিকে আমার পিছু পা হইতে হয়নি স্যারদের সহযোগিতার জন্য। এবং একই সাথে বকেয়া ছিল, আপনি বলেন বকেয়াগুলো আমরা উত্তোলন করতেছি, আদায় করছি খুবই ভালো। একইভাবে বকেয়া আমরা যেমন আমাদের প্রিপেড মিটার আমরা দিয়েছি 3,20,000, 3,20,000 প্রিপেড মিটার তাদের কাছে কিছু বকেয়া ছিল, আমরা যাদের যে বকেয়া ছিল এই সফটওয়্যার মাধ্যমে আমরা বন্ধ করে দিয়েছি। বন্ধ দিয়ে তারা রিচার্জ করতে পারতেছে না, তারা আমাদের কাছে বকেয়া দিতে আসতেছে, আমি খুব ভালো সাড়া পাচ্ছি। আবার কিছু কিছু এলাকায় আমরা মাইকিং করতেছি, টিভি স্ক্রলে দিচ্ছি, পেপারে দিচ্ছি যে তোমার এখানে এলাকা এত তারিখের পরে কোনো যদি বকেয়া থাকে তাহলে আমরা তোমার লাইন কেটে দিব। তারা হয় কি, অনেক লোকজন তখন বকেয়া বিল দিতে আসে, আমরা আবার ঠিক মতো ওই টাইমলে আমরা যাই, যারা যারা দেয় না তাদের লাইনটা কেটে দিই। আমরা দুইটাই কাজ করতেছি, শুধু অবৈধ না, বকেয়ার জন্য আমরা ড্রাইভ দিচ্ছি একই সাথে। এবং শুধু আবাসিক না, ইন্ডাস্ট্রিগুলো তো এই পর্যন্ত আমরা যদি বলি যে বকেয়া মানে উদ্ধারের ক্ষেত্রেও আপনারা কতটুকু সফল হয়েছেন? খুব ভালো সফল। আপনি মনে করেন আমি যদি ইনভয়েস করি, ইনভয়েসের চেয়ে ইনভয়েসের মধ্যে কিছু আবার আছে যে মামলা থাকে, এই টাকাগুলো তুলতে পারি না, তারপর ইনভয়েসের চেয়ে 100% উপরে 110, 15, 20 এরকম আমি আদায় করতে পারতেছি। গ্যাসের যারা কর্মকর্তা রয়েছে, অর্থাৎ তিতাস গ্যাসের যারা কর্মকর্তা কর্মচারী, অনেক অভিযোগই পাওয়া যায় বিভিন্ন এলাকাতে অবৈধ সংযোগের ব্যাপারে তাদের যোগাযোগের যে একটি ওয়ে রয়েছে। তো সেক্ষেত্রে যদি কোনো প্রমাণ তিতাস গ্যাসের পেয়ে থাকে, সেক্ষেত্রেই বা কী ব্যবস্থা গ্রহণ করা হয়, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। নতুন করে আসলে বাসাবাড়িতে যে কোনো গ্যাস সংযোগের কোনো সম্ভাবনা নেই, বা এই বিষয়গুলো আসলে সামনের দিনগুলোতে কি হবে, এগুলো নিয়ে আমাদের আমন্ত্রিত অতিথির সাথে কথা বলবো। আপনাকে বলবো যে বিশেষ করে আমি যে এলাকাতে থাকি সেই এলাকা সহ আশেপাশের এলাকাগুলোতে, ঢাকাতে যেমন আমি শুনেছি যে অবৈধ যখন ওই যে গ্যাস সংযোগটা করা হয়, মানে যারা গ্যাস সংযোগ নেয় তারাই বলে যে তিতাসেরই লোকজন এসে এটা সেট করে দিয়ে যাবে, এর বিনিময়ে মাসিক একটি টাকা তারা পায়, এরকম একটি কথাও কিন্তু আসে। তো বলবো যে আপনি প্রায় 19 মাস দায়িত্ব গ্রহণ করছেন, তো তিতাস গ্যাসের কর্মকর্তা বা কর্মচারীদের প্রথম প্রশ্ন হচ্ছে যে কোনো অনিয়মের খবর আপনি পেয়েছেন কিনা, আর যারা বিভিন্ন এলাকাতে তিতাস গ্যাসের অবৈধ লাইন সংযোগ নিচ্ছে বা ব্যবহার করছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? ধন্যবাদ। আমি আছি এখানে 15 মাস চলতেছে আর কি, 19 মাস না, আমি তথ্যটা আরও আগে থেকে নিয়েছি। তো যেটা বলছেন যে অবৈধ
যখন প্রশ্ন আসে তখন প্রশ্ন আসে এটাও যে তিতাসের কর্মকর্তা কর্মচারী অবশ্যই জড়িত, নাইলে কীভাবে অবর্জন নেয়। আমি একটা কথা আপনাকে বলি, তিতাস কিন্তু কোনো কাজ নিজে করে না, সব কন্ট্রাক্টর দিয়ে করে। অনেক কয়েকশো কন্ট্রাক্টর আছে আমাদের এই সমস্ত সংযোগ দেওয়ার জন্য, মানে আবাসিক হোক, মানে বাণিজ্যিক হোক, ইন্ডাস্ট্রি হোক, এর কন্ট্রাক্টর আছে। নর্মালি কন্ট্রাক্টর যখন এটা মানে গভর্নমেন্ট অ্যালাউড ছিল যে কানেকশন দেওয়ার, তখন কিন্তু আমরা এই কন্ট্রাক্টরের মাধ্যমে এগুলো কাজগুলো করতাম। এখন আমি বলতে চাই যে যদি তিতাসের কোনো লোক সংশ্লিষ্ট থাকে, যদি কোনো গ্রাহক আমাকে তথ্য দিতে পারে, অথবা আমি বলেছি যে তথ্য তাকে শুধু আমাকে ফোন করে জানাবেন, নাম পরিচয় দেওয়ার দরকার নাই, যে আপনার এই লোক এই ডেজিগনেশন এইরকম কাজ করছে। আমি আসার পর থেকে কিন্তু আমি বিভিন্ন জায়গায় যখন যাই, কোথাও সাক্ষাৎকার দিই, আমি বলে আসছি ওপেন যে আপনারা যদি ধরতে পারেন তাহলে আপনার থানায় দিবেন, বাইরে রাখবেন, আমাকে ডাকবেন। আর যদি তা না করতে পারেন, যদি মানে খবর পান যে সেই লোকটাই কাজ করছে, তিতাসের কর্মকর্তা বা কর্মচারী, আমার নাম্বার আছে, ওয়েবসাইটে আমার নাম্বার আছে, জাস্ট আমাকে জানাবেন, আর কারো জানার দরকার নাই। পানিশমেন্ট দেই কি দেই না আপনি তারপরের দিন আমাকে জিজ্ঞেস করবেন। আমরা অলরেডি এরকম মানে যখনই আমি এরকম কারো পাই, সাথে সাথে আমি তাকে ক্লোজ করি, আমি তদন্ত কমিটি করি, বিভাগীয় অ্যাকশন শুরু হয়ে যায়। আমি তাদেরকে বলছি যে ঠিক আছে, তোমাকে আমি নিয়ে আসছি, তদন্ত করতেছি, যদি তুমি দোষী না হও তুমি তো রিলিফ পাবাই, বাট দোষী হইলে কিন্তু আমরা ছাড় দিব না। তো এভাবে চলতেছে। তবে আমার এখন কিন্তু অনেকটা আমার মনে হয় যে অনেকটা এই ধরনের টেন্ডেন্সি থেকে কমে আসছে আমাদের লোকজন অনেক। আচ্ছা, আপনাদের এই কার্যক্রম যখন পরিচালনা করছেন, অবৈধ গ্যাস লাইন যখন বিচ্ছিন্ন করছেন, আপনাদের উপরে কি কোনো প্রেশার আসে না কোনো দিক থেকে? প্রেশার আসে, কিন্তু প্রেশার আমরা কোনো করি না, মানে ওইটাকে আমরা অ্যালাউ করি না। কারণ প্রেশার আসে না এই জন্য যে আমি আগেই বলেছি যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় থেকে শুরু করে আমাদের সিনিয়র সেক্রেটারি স্যার, চেয়ারম্যান স্যার, সবাই খুব সহযোগিতা করে, এবং এই ধরনের প্রেশার, কোনো ধরনের প্রেশার তারা মানে টলারেট করে না, জিরো টলারেন্স। প্রেশার আসে কিন্তু ওইটা আমাদের কোনো কিছু করে না, বাট আমাদের কাজ আমরা করতেছি যত প্রেশারে আসুক। মানে এই জন্যই আমি বলতে পারতেছি যে যেহেতু সবার সহযোগিতা পাচ্ছি, এবং এই জন্য এত কঠিন কঠিন কাজগুলো করতে পারতেছি। ইভেন অ্যাডভাইজার স্যারও কিন্তু আমাদের এই ব্যাপারে, বললাম আপনাকে, স্যার একদিন নারায়ণগঞ্জ গেছেন, বলছে যে সিসি ক্যামেরা লাগাও, এই অবৈধ তোমরা যে করতে পারছেন, আবার অবৈধ একবার কাটা আবার লাগায়, সিসি ক্যামেরা লাগাও। উনিও কিন্তু সার্বক্ষণিক মনিটর করতেছেন, আর আমরা এই স্যাররা তো মনিটর করতেছেনি, এবং সেই জন্য আমার সহজ হয়েছে, কাজ করতে খুবই সুবিধা হয়েছে। আমি মানে এই কাজ করতে আগে কিন্তু এরকম কাজ করতে পারতো না কেউ, এখন আমরা কাজটা করতে পারতেছি, কারণ সবার কাছ থেকে আমি সহযোগিতা পাচ্ছি। আচ্ছা, নগরীর অনেক এলাকা থেকে একটা অভিযোগ আসে, আপনি এর মধ্যে বলেছেন যে আমাদের যে ল্যাকিংস আছে, যে ঘনফুট গ্যাস আমরা এখনও পাচ্ছি না। তো এখন শীত আসলেই তো এমনি একটা বিভিন্ন নগরীর বিভিন্ন যারা মানে বসবাস করছে, গ্যাসের একটা সংকট দেখা যায়। তো এখন এই যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগগুলো আসছে যে সকালে কখনো গ্যাস থাকে, কখনো বিকেলে থাকে না, কখনো রাতে থাকে না। তো নগরবাসীর উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, এই যে মানে গ্যাসের যে সংকটটা, এই সাইড থেকে আপনার কোনো মেসেজ আছে কিনা? আসলে এটা সাময়িক সমস্যা, এটা তো আগে ছিল না। জুলাই মাসের পর থেকে যখনই আমরা স্পট থেকে গ্যাস আনতে পারতেছেন, তখন থেকে একটু সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ এটা থাকবে না, এটা সাময়িক, যে কোনো সময় এটা। আচ্ছা, এখানে আরেকটি বিষয় বলবো যে নগরীর বিভিন্ন এলাকায় গ্যাসের যে পাইপলাইনগুলো অনেক পুরনো হয়ে গেছে, এবং এখান থেকে কিন্তু নগরীতে বসবাসকারী অনেক পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখা যাচ্ছে যে এই পুরনো পাইপলাইনের কারণে অনেক রকমের ত্রুটি হচ্ছে, এবং অনেক রকম গ্যাসের সরবরাহ ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে। তো এই মানে পাইপলাইন পরিবর্তনের প্রয়োজন আছে কিনা বলে আপনি মনে করেন? ধন্যবাদ, আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। এটা আমরা অলরেডি আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, টোটাল ঢাকা শহর এবং নারায়ণগঞ্জ শহর পুরনো পাইপলাইন যেগুলো আছে, এবং কম ডায়ামিটারের পাইপলাইন, যেগুলোতে আগে ধরেন 50 বছর আগে এটা পাইপলাইনগুলো করা হয়েছিল, এখন অনেক পুরনো হয়ে গেছে, অনেক জায়গায় লিক করতেছে, কিছু কিছু জায়গায় আগুন ধরতেছে, সিস্টেম লস হচ্ছে। আমরা এই জন্য একটা প্রজেক্ট নিয়েছি, ঢাকা শহর এবং নারায়ণগঞ্জ শহর, টোটাল এই দুইটা শহরকে আমরা আপগ্রেড করে ফেলবো। টোটাল পাইপলাইন যেখানে মানে কম ডায়ামিটার পাইপলাইন আছে, বড় ডায়ামিটার দিব, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে গ্যাস পায়। এবং আমরা জিআইএস করব, যাতে যে কোনো এক জায়গা থেকে আমরা বাল্বগুলো অটোমেটিক বন্ধ করতে পারি, এবং স্ক্যাডার সিস্টেম থাকবে, এবং এটা ডিজিটালাইজেশন হয়ে যাবে।
এবং এই ঢাকা নগরী এবং আপনার কি নারায়ণগঞ্জ মানে মডার্ন একটা গ্যাসের নেটওয়ার্ক চলে আসবে। এই আপনি অনেক ভালো ভালো খবর দিলেন, এটা কবে নাগাদ আমরা দেখতে পাবো? এটা আমাদের মন্ত্রী মহোদয়ের থেকে আসছে আইডিয়াটা। আমরা কিন্তু অলরেডি একটা আমরা থার্ড পার্টি কনসালটেন্ট নিয়োগ করেছি, ফিজিবিলিটি স্টাডি হচ্ছে প্রায় শেষের দিকে। ফিজিবিলিটি স্টাডি হলে আমরা ডিবিবি দিয়ে দিব, ডিবিবি দিলে আমরা এটা প্রজেক্টটা করতে পারবো। এরই মধ্যে নগরীর অনেক জায়গা থেকে যদি আপনাদের কাছে কেউ অভিযোগ করে যে গ্যাসের অনেক পুরনো পাইপলাইনের কারণে তাদের সরবরাহ ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি আপনারা ব্যবস্থা গ্রহণ করছেন কিনা? না, যেখানে ছোটোখাটো এলাকা, যেমন মনে করেন কিছু এলাকায় গ্যাস পাচ্ছেন না, ওইটা লিক হয়ে যাচ্ছে, বারবার লিক হচ্ছে, সেটা আমরা কিন্তু রিপ্লেস করতেছি ছোটো ছোটো এলাকাগুলো। টোটাল ঢাকা শহরকে আমরা রিপ্লেস করে দিব, টোটাল নারায়ণগঞ্জ শহরকে আমরা রিপ্লেস করে দিব, এবং সেটা ডিজিটালাইজেশন করে ফেলবো সাথে সাথে। ওইভাবে একটা প্রজেক্টটা হয়েছে আমাদের। আপনাকে বলবো যে আপনাদের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী তিতাস গ্যাস একটি লাভজনক প্রতিষ্ঠান। তাহলে গ্রাহক সেবার মান বাড়ানোর জন্য আপনারা আর কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? আমরা কিন্তু অলরেডি গ্রাহক সেবার মান বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যেমন আপনি ওই বিলিং সিস্টেমটা আমরা অটোমাইজেশন করে ফেলছি। আপনার তারা যে এই প্রিপেড মিটারে যে আমার 3,20,000 কাস্টমার আছে, গ্রাহক আছে, তারা কিন্তু ঘরে বসে দিতে পারতেছে, বিল দিতে পারতেছে। কেউ যদি ইচ্ছা করে তার বকেয়া কত সেটাও দেখতে পারতেছে। এটা কিন্তু গ্রাহক সেবার মধ্যে পড়ে। এবং আমাদের কল সেন্টার আছে, 24 আওয়ার্স ওপেন থাকে। আমাদের 24 আওয়ার্স শিফটে ডিউটি করে। আপনি যে কোনো প্রবলেম বলেন এখানে আসবে। আমাদের ইমার্জেন্সি টিম আছে, যদি কোনো জায়গায় লিক হয়, কোনো জায়গায় কোনো সমস্যা হয়, জাস্ট ইমার্জেন্সি টিম বা কল সেন্টারে যদি বলে, সাথে সাথে তারা চলে যায় এবং 24 আওয়ার্স তারা কাজ করে। এবং গ্রাহকের যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেই কাজগুলো করার জন্য এই ইমার্জেন্সি টিম রাখা হয়েছে 24 আওয়ার্স, এবং কল সেন্টার রাখা হয়েছে ইনফরমেশন যাতে কল সেন্টারে আসে। আমরা জানতে পারলাম অনেক ধরনের সেবার কথা। আরও সামনের দিনগুলোতে আমরা আরও দেখতে পাবো যে গ্রাহকরা যেন তিতাস গ্যাস নিয়ে সবাই অনেক ভালো ভালো কমেন্টস করে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে বলবো যারা তিতাস গ্যাস ব্যবহার করে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? আমি একটা মেসেজ দিতে চাই তিতাস গ্যাসের যে ডোমেস্টিক গ্রাহকরা আছেন, যে গভর্নমেন্ট থেকে টোটালি ডোমেস্টিক কানেকশন নিষেধাজ্ঞা দেওয়া আছে এবং 2016 সাল থেকে। কেউ যেন মনে না করে যে আর গভর্নমেন্ট কানেকশন দিবে। এক নাম্বার, এটা দেওয়ার কোনো, যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট অ্যালাউ না করবে ততক্ষণ পর্যন্ত এটা যদি কেউ দেয় সেটা হবে অবৈধ। নিজে নিজে যদি কেউ দেয় সেটা হলো অবৈধ। এবং অবৈধের জন্য যদি তার লাইনটা বৈধ গ্রাহকও যদি থাকে আর সে যদি অবৈধ করে, যেমন আমি কথা বলি যে 2টার জন্য তাকে আমরা অনুমোদন দিয়েছি তিতাস থেকে, সে আরও একটা এক্সট্রা লাগাইলো, সে কিন্তু তার লাইনটা পুরো কেটে দেবো আমরা। এবং কেটে দিলে তার যে অবৈধের জন্য কাটা পড়লো 6 মাসের মধ্যে, কাটার তার 6 মাসের মধ্যে কিন্তু তার রিকানেকশন নিতে হবে অ্যাজ পার আমাদের বিপণন নীতিমালা। একইভাবে যদি বকেয়া যদি রাখে আর বকেয়ার জন্য যদি লাইন কাটা পড়ে, তাহলে কিন্তু আবার 1 বছরের মধ্যে নিতে হবে। যদি 1 বছর না নেয় তাহলে কিন্তু স্থায়ী বিচ্ছিন্ন হয়ে যাবে। ওনারা ওই যে অবৈধ যারা করছে তাদের যে 2টা বৈধ আছে, তারা যদি 6 মাসের মধ্যে রিকানেকশন নিতে না পারে, তাদের কিন্তু স্থায়ী বিচ্ছিন্ন হয়ে যাবে, আর কোনো গ্যাস পাবে না, কানেকশন পাবে না, যত কান্নাকাটি করুক। অনেক কাস্টমার আসতেছে, আমরা জানি না, কিন্তু জানতে হবে, তাদেরকে নিয়ম জানতে হবে, গভর্নমেন্টের নিয়ম, এটা গ্যাজেটে প্রকাশিত হয়েছে। অতএব একটা মেসেজ। আর একটা মেসেজ আমি বলতে চাই যে এই যে অবৈধ, আমরা যেটা আপনার একটা তথ্য দিলাম 3 লক্ষ কত হাজার অবৈধ ডোমেস্টিক বা যেটাই হোক গ্রাহক, যেই হোক ইন্ডাস্ট্রি হোক, তারা মনে করেন ডোমেস্টিক গ্রাহকরা 1,000 টাকা 1,080 টাকা দিতেই হচ্ছে চলার জন্য। কিন্তু যদি এলপিজি জ্বালাইতে তাহলে 2,000 টাকা হয়তো লাগতো এলপিজির যদি না। কিন্তু দেখা যাচ্ছে যে তারা অবৈধ গ্যাস ব্যবহার করতেছে, এবং অবৈধ গ্যাস ব্যবহার কী করতেছে, 1,000 টাকা সেভ করতেছে। 1,080 টাকা যারা, কিন্তু আমি শুনতেছি যারা অবৈধ নেয় তারাও নাকি টাকা দেয়, যারা লাগাই দেয় তাদেরকে টাকা দেয়। আর আপনি যদি 1,000 টাকা খরচ করে 2,000 টাকা যদি এলপিজি নেন, তাহলে কিন্তু টোটালটা আপনি বৈধভাবে এইটা আপনি জ্বালানিটা পাইলেন। এখন কী করতেছেন, 1,000 টাকা সেভ করতে গিয়ে আপনি যে বাজারঘাট করতেছেন 20,000 30,000, কারো প্রচুর বাজারঘাট, মাছ মুরগি মাংস যা যা আপনি কিনতেছেন, রান্না করতেছেন অবৈধ গ্যাস দিয়ে, সেই রান্নাটা কি হালাল হচ্ছে? সেই রান্নাটা দিয়ে আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে খাচ্ছেন, এটা কি হালাল হচ্ছে মাত্র 1,000 টাকার জন্য? বিবেকের কাছে প্রশ্ন একটা। এটা যদি মানুষ যদি একটু ফিল করে, আমার মনে হয় কেউ অবৈধ করবে না। অনেক সুন্দর মেসেজ দিলেন।
আরেকটি প্রশ্ন করে অনুষ্ঠানটি একদম শেষ করে ফেলবো। বলবো যে এরই মধ্যে আপনি বলেছেন যে 19 মাসের একটি জরিপ আপনি আমাদেরকে বলেছেন ইন্ডাস্ট্রিয়াল যারা অবৈধ মানে গ্যাস সংযোগ নিয়েছিল, ডোমেস্টিক বাসাবাড়িতে যারা গ্যাস সংযোগ নিয়েছিল, কিভাবে করে আপনারা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন। বলবো যে এর পরেও যারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিচ্ছে অনেক জায়গা থেকেও কিন্তু খবর আসছে। তো বলবো যে কোনটা বেস্ট সলিউশন বা সমাধান, জরিমানা করা নাকি মামলা করা? মানে এই দুটোর মধ্যে আপনি আপনার অভিজ্ঞতা থেকে কোনটাকে বেশি মানে পারফেক্ট মনে করেন যে এই অবৈধ গ্যাস সংযোগ যেন কেউ না নেয়, সেটা কি মামলার মধ্যে দিয়ে গেলে ভালো নাকি জরিমানার মধ্যে দিয়ে গেলে ভালো? আমার মতে সবচেয়ে ভালো হয় আমরা যখন ম্যাজিস্ট্রেট নিয়ে যাই, ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট যদি তাকে একটা মামলা বা অ্যারেস্ট করতে পারে, আমার সেটা হলে খুব ভালো হয়। সামাজিকভাবে সে হেয় প্রতিপন্ন, সবার কাছে জেনে গেল একদিনও যদি জেল খাটে তাহলে বুঝতে হবে যে সে জেল খাটছে এই অবৈধ কাজ করে, মানুষ কিন্তু বেশি অ্যালার্ট হবে। তারপর ওটা মামলা তো আছে, মামলা নর্মাল গতি, মামলা দিলে তো সাথে সাথে অ্যারেস্ট হয় না, মামলা দিলে কিছু প্রসিডিংস আছে সেগুলো করার পর তারপরে জরিমানা আছে, গভর্নমেন্টের যে নিয়ম সেটা করতেছে। আমরা তো আসলে বাইরে কোনো কিছু নিয়মকানুন অ্যাপ্লাই করতে পারি না, গভর্নমেন্টের যেরকম নিয়ম আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আপনার অনেক সুন্দর মতামত শুনলাম। তো এই মতামতের সাথে আমি একটি বিষয় যোগ করতে চাই। এই যে যখন ম্যাজিস্ট্রেট নিয়ে কোনো ইন্ডাস্ট্রি কিংবা কোনো ডোমেস্টিক অর্থাৎ বাসা বাড়িতে যখন গ্যাস সংযোগ অবৈধ গ্যাস সংযোগকারীকে চিহ্নিত করলেন, সাজা দিলেন বা ফাইন করলেন, পাশাপাশি তাৎক্ষণিকভাবে যদি ওই ব্যক্তিদেরকে গণমাধ্যমের সামনে আনা যায়, তাহলে কি আপনার মনে হয় না যে এটা আরও ভালো হবে, সবাই জানবে? যে তা তো অবশ্যই, কিন্তু আমরা কিন্তু অনেক অপারেশনই করি, মিডিয়া থাকে, মিডিয়া দেখে কে কার ইন্ডাস্ট্রি হচ্ছে, কার বাসা বাড়ি যাচ্ছে, সব কিছু মিডিয়া কিন্তু অনেক সময় যে ম্যাজিস্ট্রেট মহোদয়কে নিলে আমরা মিডিয়া থাকে, ম্যাক্সিমাম টাইম মিডিয়া নিয়ে যাই অপারেশনে, তবে কিন্তু আসে অনেকটা। তবে আপনি যেটা বললেন এটা হলে আরও ভালো হয় যে সে অবৈধ, সে এই কাজ করছে, তাকে যদি ভালো করে ফলো করা যায় সামাজিকভাবে সে হেয় প্রতিপন্ন হবে এবং এই ধরনের কাজ সে আর করার সাহস পাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যোগদান। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। দর্শক শুনছিলেন তিতাস গ্যাসের বিভিন্ন কার্যক্রম, সামনের দিনে গ্রাহক সেবা বাড়ানোর ক্ষেত্রেও কি কি পদক্ষেপ নেওয়া হবে, এছাড়া নগরীর বিভিন্ন স্থানে যে গ্যাস লাইন পুরনো হয়ে গেছে, যে গ্যাস সরবরাহের ক্ষেত্রে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে সমাধানের কথা আমরা শুনলাম, এবং যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গ্লোবালি যে গ্যাসের সংকটের কথা শুনলাম, সেই সংকটের একটি প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে এবং সেই সংকট সমাধানেও সরকার উদ্যোগ গ্রহণ করছে এবং অচিরেই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আসলো যে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে, সেক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ কঠিন অবস্থা অর্থাৎ সর্বোচ্চভাবে সেটা কীভাবে ট্যাকেল করা যায় সেই বিষয় নিয়েও আমরা শুনলাম। তো তিতাস গ্যাস এমনিতেই আমরা জানি যে বার্ষিক প্রতিবেদনে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে এরই মধ্যে সরকারের কাছে একটা আলাদা অবস্থান করেছে। তো সামনের দিনগুলোতেও তিতাস গ্যাসের সব ধরনের কার্যক্রমে সবার নজরে পড়বে এমনটাই প্রত্যাশা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।